মা দেখো, তোমার জন্য হবু বৌমা এনেছি। ওর নাম শ্রেয়া। আমি তোমাকে শ্রেয়ার কথা তো আগেও বলেছিলাম। আমি শ্রেয়াকে খুব ভালোবাসি। আমি শ্রেয়ার সঙ্গেই সারা জীবন কাটাতে চাই। বিজয়ের কথা শুনে মালিনী দেবী শ্রেয়ার দিকে একবার তাকিয়েই বুঝতে পারে যে শ্রেয়া অত্যন্ত গরিব পরিবারের মেয়ে। তাই মালিনী দেবী কিছুতেই শ্রেয়াকে পছন্দ করতে পারে না। তার উপর মালিনী দেবী আগে থেকেই তার একমাত্র ছেলে বিজয়ের জন্য অন্য একটি ব্যবসায়ী ঘরের মেয়েকে পছন্দ করে রাখে। এর থেকে তো আমাদের কাজের দিদি সোনালীকে বিয়ে করতে পারতিস দাদা। সোনালী এই মেয়েটার থেকে অনেক বেশি স্ট্যান্ডার্ড। এ কোন ভিখারিকে জুটিয়ে আনলি? আমাদের বাড়ির কাজের লোকগুলো মনে হয় এত গরিব নয়। এই মেয়েকে যদি আমাদের ঘরের বউ বানাই তাহলে আমাদের মান সম্মান থাকবে না। তুই তো জানিস আমরা রাজার বংশধর হয়ে শেষমেশ কিনা তুই একটা ভিখারিকে বিয়ে করবি। মা আমি তো তোমাকে বললাম আমি শ্রেয়াকেই ভালোবাসি আর ওকেই বিয়ে করতে চাই। বিজয় যখন বলছে ওই মেয়েটাকে ওর পছন্দ, ওকেই বিয়ে করতে চাই, তাহলে তুমি বাধা দিচ্ছ কেন বৌমা? আমার নাতি যখন নিজে পছন্দ করে বউ এনেছে তখন এই মেয়েটাকেই আমাদের বাড়ির বউ বানানো হবে। না, কিছুতেই না। এই মেয়েটাকে আমি কিছুতেই আমার বাড়ির বউ বলে স্বীকার করতে পারবো না। এই কে কোথায় আছিস? এই মেয়েটাকে এখনই বাইরে বার করে দিয়াই। এরকম মেয়ে আমার বাড়ির চৌখাট পেরোলো কি করে? মায়ের মুখে এমন কথা শুনে বিজয় নিজেই শ্রেয়াকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। কারণ সে খুব ভালো মতোই বুঝতে পারে তার পরিবার কিছুতেই শ্রেয়াকে মেনে নেবে না। তাই বিজয় তার পরিবারের বিরুদ্ধে গিয়েই শ্রেয়াকে বিয়ে করে। কিন্তু বিয়ের পর বিজয় যখন শ্রেয়াকে নিজের বাড়িতে নিয়ে যায় তখন শ্রেয়া শ্বশুর বাড়িতে প্রবেশ করতে ভীষণই ভয় পায়। তোমাকে কতবার বললাম আমাকে বিয়ে করতে হবে না, কিন্তু তবুও তুমি আমাকে সবার বিরুদ্ধে গিয়ে বিয়ে করলে। শাশুড়ি মা যদি আমাকে ঘরে উঠতেই না দেয় তাহলে কি হবে? ঠিক এমন সময় শ্রেয়া লক্ষ্য করে বিজয়ের মা মালিনী দেবী একটা বড় বরণডালা হাতে নিয়ে শ্রেয়াকে বরণ করার জন্য এগিয়ে আসছে, যা দেখে শ্রেয়া একেবারে আকাশ থেকে পড়ে। এই নাও বৌমা, তোমার জন্য এই চাবি আর নথটা এনেছি। এই দুটো তুমি নিজের কাছে রেখে দাও। আমাদের বংশের প্রত্যেক বৌমা শ্বশুর বাড়িতে ঢোকার আগে এই দুটো জিনিস হাতে নিয়ে তারপরেই বাড়ির মধ্যে প্রবেশ করে। চাপ বাবা, শাশুড়ি মায়ের তো দেখছি হঠাৎ করে ভুলই বদলে গেল। কি জানি আমার শাশুড়ি মা কি মাথায় কোনো চোট পেয়েছে, নাকি উনি আমাকে চিনতে পারছেন না? আমার সঙ্গে এত ভালো ব্যবহার করছেন কি করে? আমি তো ভেবেছিলাম আমাকে মনে হয় দূর দূর করে তাড়িয়ে দেবে। এভাবে শ্রেয়া কিছুই বুঝে উঠতে পারে না। শ্রেয়াকে বরণ করে নিয়ে যাওয়ার পর শ্রেয়ার সঙ্গে সবাই খুবই ভালো ব্যবহার করতে শুরু করে। এতে শ্রেয়া বড্ড বেশি আশ্চর্য হয়। পরের দিন শ্রেয়া ঠিক করে সে তার পরিবারকে খুশি করার জন্য রান্না বান্না করবে। কিন্তু যেই না শ্রেয়া রান্নাঘরে রান্না করতে যায় তখন, আরে বৌমণি, আপনি কি করছেন? আপনাকে রান্না বান্না করতে হবে না। আপনি রান্নাঘরে এসেছেন, যদি আপনার শাশুড়ি মা জানতে পারে তাহলে কিন্তু আমার উপর খুব রেগে যাবে। আপনি এখনই ঘরে গিয়ে বসুন, আর আপনার কি লাগবে আমাকে বলুন, আমি আপনার জন্য বানিয়ে দিচ্ছি। কিন্তু আজকে তো আমার রান্নার প্রথম দিন। আজ তো আমারই সবাইকে রান্না করে খাওয়ানোর কথা। তাছাড়া আমি সবাইকে ছোটবেলা থেকে রান্না করে খাইয়ে আসছি। আমার অন্যের হাতে রান্না খাওয়ার অভ্যাস নেই। এই বলে শ্রেয়া কমলার কথা উপেক্ষা করে নিজেই রান্না বান্নার জোগাড় করতে শুরু করে। কমলা বারে বারে বারণ করলেও শ্রেয়া কিছুই শুনতে চায় না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই হঠাৎই মালিনী দেবী রান্নাঘরে আসে। এই জন্য আমি তোদেরকে মাহিনা দিয়ে পুষে রেখেছি। তুই আমার একমাত্র ছেলের বউকে রান্না করতে দিয়েছিস। এখনই তোকে আমি কাজ থেকে ছাড়িয়ে দেব। 1 মাসের মাহিনা নিয়ে কেটে পড়বি। মা, আপনি শুধু শুধু ওনাকে বকছেন কেন? আমি নিজেই তো রান্না করতে এসেছিলাম। আমি ভাবলাম আজকে আমার এই সংসারে প্রথম দিন, তাই আমি আপনাদের সবার জন্য রান্না বান্না করব। আপনি চিন্তা করবেন না। আমি গরিব ঘরের মেয়ে হলেও আমি রান্না বান্না ভালোই করতে পারি। না না বৌমা, তোমার রান্নায় হাত দেওয়ার কোনো দরকার নেই। তুমি আমাদের বাড়ির একমাত্র বউ। তোমাকে আমি কি করে রান্না করতে দিই? এই নাও, এই মেনু কার্ডটা ধরো। তোমার কি কি রান্না পছন্দ বলো, তুমি চাকরদের হুকুম দিয়ে দাও, ওরাই তোমার জন্য রান্না করে দেবে। এই বলে মালিনী দেবী শ্রেয়ার হাতে একটা বড় মেনু কার্ড ধরিয়ে দেয়। শ্রেয়া অন্য কোনো উপায় দেখতে না পেয়ে মেনু কার্ড থেকে কিছু কিছু আইটেম রান্না করতে বলে দেয়। কিন্তু শ্রেয়া কিছুতেই বুঝে উঠতে পারে না তার শ্বশুরবাড়ির লোকেরা কেন তার সঙ্গে এতটা ভালো ব্যবহার করছে। কিরে বিপাশা, সারাক্ষণ তো ফোন ঘেটেই চলেছিস। তোর বৌদিকে নিয়ে একটু শপিং করিয়ে নিয়ে আয়। তোর বৌদির যা পছন্দ তাই কিনে দিবি।
দেখিস এমন জিনিস আনিস যাতে আমার বৌমাকে দেখতে সুন্দর লাগে। বাবা, তুমি এত ভালো কবে থেকে হয়ে গেলে মা? তুমি আবার ওকে নিয়ে আমাকে শপিং করতে যেতে বলছো? তোমার কি মাথা ঠাতা খারাপ হয়ে গেছে? এই ভিখারি ঘরের মেয়ে। বিপাশা এরম কথা বলতে না বলতেই মালিনী দেবী বিপাশার গালে ঠাসিয়ে একটা চড় মারে। আমি তোকে এই শিক্ষা দিয়েছি, তোর বৌদি আমাদের রাজবাড়ির একমাত্র বৌমা, ওর সঙ্গে সম্মান দিয়ে কথা বলবি। তোর বৌদির জন্য কালকে একটা নতুন লাল রঙের গাড়ি এসেছে, ওই গাড়িটাতে একা তোর বৌদিকে বসাবি, আর তুই ওই পুরানো মারুতি ভ্যানটাতে করে যাবি, বুঝতে পেরেছিস? না না মা, আমার কোনো গাড়ির দরকার নেই, আমি একাই হেঁটে চলে যেতে পারবো। শুধু শুধু বিপাশাকে কষ্ট দিয়ে কি লাভ? বিপাশা তো এখন ব্যস্ত আছে, আমি একাই শপিং করে নিতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। একদম নয়, আমি যখন বিপাশাকে বলেছি তোমাকে নিয়ে যেতে, তাহলে বিপাশাই তোমাকে নিয়ে যাবে। এই বিপাশা, বিছানায় মরার মতো পড়ে থাকিস না, বৌদির সঙ্গে গিয়ে একটু বৌদিকে সাহায্য কর। মায়ের এরকম অগ্নিমূর্তি দেখে বিপাশা সুরসুর করে চলে যায়। এমন সময় শ্রেয়া কি বলবে কিছুই বুঝতে পারে না। কিছুক্ষণের মধ্যেই শ্রেয়া বাড়ি থেকে বেরোলেই সমস্ত চাকর বাকররা তাকে মাথা ঝুঁকিয়ে প্রণাম করে আর গাড়ির দরজাও খুলে দেয়। শপিং মলে পৌঁছে বিপাশা সব দামি দামি জিনিসপত্র শ্রেয়ার জন্য পছন্দ করে। বিপাশা, আমার এত দামি দামি জিনিসপত্র পরার অভ্যাস নেই, তুমি তো জানো আমি গরিব পরিবারের মেয়ে, আমার গায়ে এসব মানায় না। তুমি এক কাজ করো, এগুলো তুমি রেখে দাও, আমি বরং একটা ওই সুতির ছাপা শাড়ি নিয়ে নিই। আরে না না বৌদি, তুমি গরিব পরিবারের মেয়ে তাতে কি হয়েছে? তুমি এখন আমাদের বাড়ির বউ, তোমার এখন মান সম্মানই আলাদা। তুমি যদি দামি দামি জামা কাপড় না পরো তাহলে আমাদের রাজবাড়ির অপমান হবে। এখন তো শুধু জামা কাপড় দেখছো, চলো একটু বাদে আমরা সোনার দোকানেও ঢুকবো। এই বলে বিপাশা দামি দামি জামা কাপড়, জুতা ইত্যাদি শ্রেয়ার জন্য কিনে দেয়। কিছুক্ষণের মধ্যেই বিপাশা তার বৌদিকে নিয়ে সোনার দোকানে যায়, সেখান থেকে সুন্দর সুন্দর সোনার নেকলেস, কানের দুল, চুড়ি ইত্যাদি কিনে দেয়। কি ব্যাপার, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার ননদ তো 10 মিনিট আগেও আমাকে সহ্য করতে পারছিল না, আমাকে ভিখারি টিকারি বলে অপমান করলো, এখন আবার আমার জন্য দামি দামি জিনিসপত্র কিনছে। আমি তো ভাবতেই পারছি না আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাকে এরকম রয়্যাল ট্রিটমেন্ট দিচ্ছে কেন। এভাবেই কেনাকাটা হয়ে গেলে শ্রেয়া তার ননদের সঙ্গে বাড়িতে ফিরে যায়। এ বাবা, এইটুকু জামা কাপড় আর সোনা কিনেছো? তোমার তো এর থেকে অনেক বেশি সোনা দানা জামা কাপড় কেনার কথা ছিল। এই মেয়েটাকে দিয়ে না একটাও কাজ হয় না। কিরে বিপাশা, আমি তোকে বলেছিলাম না বৌদিকে ভালো ভালো জিনিসপত্র কিনে দিবি? না, এর পরের বার বৌমা আমি তোমাকে নিয়ে শপিং করতে যাব। শাশুড়ি মায়ের ব্যবহারে শ্রেয়া অবাক হলেও কিছু বলতে পারে না। দেখতে দেখতে এভাবে 2-1 দিন কেটে যায়। একদিন মালিনী দেবীর শ্বশুর মশাই অর্থাৎ বিজয়ের দাদু সমরেশ বাবু শ্রেয়াকে বলে, কি নাথ বৌমা, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? তোমার যদি এখানে কোনো সমস্যা থাকে তাহলে তুমি কিন্তু আমাকে অবশ্যই জানাবে। না না দাদু, আমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না। আমার আবার অসুবিধা কিসের? শ্রেয়া বিয়ে করে শ্বশুর বাড়িতে আসার পর থেকেই প্রত্যেকদিন সমরেশ বাবু শ্রেয়ার খোঁজ খবর নিয়ে থাকে, যা দেখে শ্রেয়া আরো বেশি অবাক হয়। তাই আজকে বিজয় যখন বাড়িতে ফিরে আসে তখন শ্রেয়া বলে, কি ব্যাপার বলো তো, তোমার বাড়ির সবাই আমার সঙ্গে এত ভালো ব্যবহার করছে কেন? সবাই আমাকে রয়্যাল ফ্যাসিলিটি দিচ্ছে, আমি তো ভাবতেই পারছি না। কিছুদিন আগে তোমার মা, তোমার বোন আমাকে মেনে নিতে চাইছিল না, কিন্তু এখন তো আমাকে একেবারে রানীর মতো করে রেখেছে। যাই হোক, লাভ তোমারই হচ্ছে, তাই ওসব নিয়ে মাথা ঘামিও না। মা আর বোন যখন তোমাকে রানীর মতো করে রাখছে তখন তুমি একটু রানীর মতোই থাকো না, অসুবিধা কোথায়? না না, আমার মনে হচ্ছে কোথাও একটা গন্ডগোল আছে। তোমার মা আর বোন হয়তো আমাকে মন থেকে মেনে নিতে পারছে না, ওরা হয়তো আমার সঙ্গে এরকম নাটক করছে। দেখো, আমি সত্যি ওদের মন জয় করতে চাই। শ্রেয়ার কোনো কথার উত্তর বিজয় ঠিকঠাক ভাবে দিতে পারে না, যার ফলে শ্রেয়ার মন থেকে কিছুতেই সন্দেহ দূর হয় না। মা তো আজকে বিপাশাকে খুব বকাবকি করলো, বিপাশার খুব রাগ হয়েছে। বিপাশা তো আবার চাউমিন খেতে খুব ভালোবাসে। আমি একটা কাজ করি, বিপাশার জন্য চাউমিন বানিয়ে নিয়ে যাই, তাহলে যদি বিপাশার একটু রাগটা কমে যায়। এই ভেবে শ্রেয়া চাউমিন বানিয়ে যেই না বিপাশার দরজার সামনে যায়, তখনই সে শুনতে পায়, আজকে তুমি ওই ভিখারি বাড়ির মেয়েটার জন্য আমার গালে চড় মারলে? আমি তোমার মেয়ে নাকি ওই ভিখারি বাড়ির মেয়েটা তোমার মেয়ে? আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তুমি আমার সঙ্গে যা ব্যবহার করেছো তাতে আমার তোমাকে মা বলেই মনে হচ্ছে না।
আরে বাবা, তুই রাগ করছিস কেন? আমি কি ইচ্ছা করে তোকে মেরেছি? তুই বুঝতে পারছিস না, টাকা পয়সার জন্য একটু এরকম কাজ করতেই হয়। আরে তুই তো আমার নিজের মেয়ে, তোকে যদি একটা চড় থাপ্পড় মারি তাতে কিছুই হবে না, কিন্তু তুই বুঝতে পারছিস না, শ্রেয়া যদি তোর দাদুকে কিছু বলে তাহলে। আসলে বিজয়ের দাদু সমরেশ বাবু বিজয়ের সঙ্গে কথা বলে একটা উইল বানায়, যেই উইলে লেখা থাকে বিজয়ের বউ অর্থাৎ শ্রেয়ার সঙ্গে সবসময় ভালো ব্যবহার করতে হবে, শ্রেয়াকে একেবারে রয়্যাল ফ্যাসিলিটি দিতে হবে, শ্রেয়াকে একই রকম ভাবে রাজবাড়ির প্রত্যেকটা সদস্যদের মতো মর্যাদা দিতে হবে, আর কেউ যদি শ্রেয়াকে সমান মর্যাদা না দিতে পারে কিংবা শ্রেয়াকে অপমান করে তাহলে তৎক্ষণাৎ রাজবাড়ি থেকে তাকে উৎখাত করা হবে, কারণ সেই গোটা রাজবাড়িটা সমরেশবাবু বিজয় এবং তার বউয়ের নামে লিখে দেয়। সে কি মা, দাদু এরকম উইল কবে করলো? আমি তো ভাবতেই পারছি না দাদু এরকম কাজ করতে পারলো। তোর দাদু যেহেতু এই সমস্ত সম্পত্তির মালিক, তাই উনি যা ইচ্ছা তাই করতে পারেন, আমাদের এখানে কিছু করার নেই। তাই তো তুই যখন তোর বৌদিকে অসম্মান করছিলি, আমি তোকে থামাতে না পেরে তোর গালে চড় মেরেছি। এখন থেকে তোকেও তোর বৌদির সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। শাশুড়িমা এবং ননদের মুখে এমন কথা শুনে শ্রেয়া সবটাই বুঝতে পারে। ও, এই জন্য সবাই আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে। এখন বুঝতে পারলাম দাদু কেন আমাকে প্রত্যেকদিন জিজ্ঞাসা করে যে আমার এই বাড়িতে থাকতে কোনো অসুবিধা হচ্ছে কিনা। অবশ্যই একদিক থেকে ভালোই হয়েছে। দাদু যদি এরকম উইল না করতো তাহলে হয়তো আমাকে শ্বশুর বাড়িতে খুব অত্যাচারিত হতে হতো। শ্রেয়া সেদিন আসল সত্যিটা জানতে পেরে ভীষণই খুশি হয়। এভাবেই গরিব পরিবারের মেয়ে ধনী শ্বশুর বাড়িতে গিয়ে রয়্যাল ভাবে জীবনযাপন করতে থাকে। কবিতা তার বাবা তমাল বাবু এবং মা অর্চনা দেবীর সঙ্গে বাস করত। কবিতার বয়স এখন মাত্র 12 বছর ছিল, আর সে এবছরই ক্লাস 6-এ উঠেছে। কবিতা পড়াশোনায় খুব ভালো ছিল। যেই থেকে তাদের বাড়িতে টিভি এসেছে সেই দিন থেকে তার পড়াশোনার দিকে মনই ছিল না। সে সকাল থেকে রাত পর্যন্ত সারাক্ষণ টিভির সামনেই বসে থাকতো। তার টিভি দেখার অভ্যাস নিয়ে অর্চনা দেবী একেবারে বিরক্ত হয়ে উঠেছিল। তমাল বাবু অটো চালকের কাজ করত, আর সে সারাদিন বাড়িতে না থাকায় অর্চনা তাকে কিছু বলতেও পারত না। একদিন তমাল বাবু তাড়াতাড়ি কাজ থেকে বাড়ি ফিরলে অর্চনা তাকে বলে, এই যে শুনছো, তুমি এসেছো, এই এখানে এসো এসো, তোমার মেয়ের অবস্থা দেখো, সেই সকাল থেকে টিভি দেখছে। আমি এত করে বললাম স্কুলে গেল না, আর এখন স্নান খাওয়ার কথা বলছি সেটাও করছে না। এ তুমি কি বলছো? টিভি নিয়েও এত বাড়াবাড়ি করছে, আমি তো এটা জানতাম না। আর তাই বলি মাসের শেষে ইলেকট্রিক বিল এত কেন বেশি আসছে? হ্যাঁ, তুমি এখন ইলেকট্রিক বিলের কথা নিয়েই ভাবো। এদিকে মেয়ে উচ্ছন্নে যাচ্ছে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। কোথায় কিছু না ইলেকট্রিক বিল। আরে বাবা, আমি সেটা বলিনি। আমি কি বললাম নাকি যে ও টিভি দেখছে, ভালো কাজ করছে? আর যা হয়েছে তোমার জন্যই তো হয়েছে। তুমি তো প্রথমে বাড়িতে টিভি কেনার কথা বলেছিলে। তা বলেছিলাম, কিন্তু আমি কি জানতাম টিভি পেয়ে তোমার মেয়ে এরকম করবে। আচ্ছা চলো, ওসব বাদ দাও, তুমি ওকে কিছু একটা বলবে, চলো। এই বলে তারা দুজনেই কবিতার কাছে যায়। সেখানে গিয়ে তারা দেখে কবিতা তখনও এক মনে টিভি দেখছে। তমাল বাবু টিভির রিমোটটি নিয়ে টিভি অফ করে দেয়। টিভি অফ করে দিলে কবিতা খুব কান্নাকাটি শুরু করে। না, আমি কিছু জানি না, আমাকে টিভি চালিয়ে দাও, না হলে আমি খাওয়া দাওয়া কিছুই করব না। আমি টিভি দেখবো, আমি কিছু জানি না, আমি টিভি দেখবো। দেখেছো তো, এবারে দেখো তোমার মেয়ে কি বলছে। তুমি তো বড্ড আমাকে এটা সেটা বলছিলে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই নে চালিয়ে দিচ্ছি। আর অর্চনা, তুমি একটু চুপ করো, আমি দেখছি কি করা যায়। তমাল বাবু অর্চনাকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন কবিতা সকাল সকাল উঠে টিভি অন করলেই টিভিটি জোরে শব্দ করে বন্ধ হয়ে যায়। এটা দেখে কবিতা খুব ভয় পেয়ে যায়। সে তার মায়ের কাছে এসে ব্যাপারটি বলে, নে হয়েছে তো এবারে, যা এবার কিভাবে টিভি দেখবি দেখ। বেশি টিভি না দেখার জন্য আমি কত করে মানা করতাম, আমার কথা কেই বা শোনে। কিন্তু মা, বিশ্বাস করো আমি কিছুই করিনি, আমি শুধু টিভিটা চালিয়েছিলাম। হ্যাঁ, তার টিভির প্রাণ বলেও তো কিছু আছে, ওকেও তো রেস্ট দিতে হবে। সারাদিন টিভি চালালে কতদিনে বা টিকবে ওটা। এই এত কষ্ট করে তোর বাবাকে বলে বলে তোর জন্য টিভিটা কিনে দিলাম, এখন তুই ওটা খারাপ করে দিলি। আমি আর তোর বাবাকে কিছু বলতে পারবো না। অর্চনার কথা শুনে কবিতার মন খারাপ হয়ে যায়। কবিতা টিভি দেখতে না পাওয়ায় সারাদিন তার মন খুবই খারাপ থাকতো।
এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। এমনই একদিন সে রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন একটি বাড়ির মধ্যে সে টিভি চলার আওয়াজ শুনতে পায়। এই বাড়িতে মনে হয় টিভি চলছে। হ্যাঁ, আমি বরং জানালা থেকে দেখি। ওয়াও, আমার ফেভারিট রূপকথার কার্টুন টিভির কার্টুন হচ্ছে। আরে, কে ওখানে জানালার পাশে দাঁড়িয়ে আছে যেন দেখলাম? হ্যাঁ কাকিমা, আমি কবিতা। আমি ওই পাশের বাড়িতেই থাকি। তোমাদের ঘরে টিভিতে কার্টুন চলছে তো, তাই একটু দেখছিলাম। ও তুই তমালের মেয়ে না? আয় আয়, বাড়ির ভেতরে আয়। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে দেখবি? কবিতা আর কোনো চিন্তা ভাবনা না করেই সেখানে চলে আসে। সারাদিন সে বসে বসে টিভি দেখতেই থাকে। সে টিভি দেখায় এতটাই মগ্ন ছিল যে কোন দিক থেকে সকাল থেকে রাত হয়ে গেছে সে নিজেও বুঝতে পারেনি। রাত হয়ে যাওয়ায় নমিতা দেবী তাকে বলে, আর কবিতা, তুমি এখনো বসে বসে টিভি দেখছো? যাও, বাড়ি যাও, অনেক রাত হয়ে গেছে। আর তোমার বাবা মা তোমাকে খুঁজছে মনে হয়। না কাকিমা, আমি এখন যাব না, আমার এখনো টিভি দেখা বাকি আছে। এ আবার কি মেয়ে রে বাবা, এত রাত হয়ে গেল এখনো বাড়িতে যেতে চাইছে না। আর এর বাবা মায়েরাই বা কেমন, এর কোনো খোঁজ রাখে না? না, আমাকে এত ভাবলে হবে না, আমি বরং একে এর বাড়িতে দিয়ে আসি আর ভালো করে 2-4টে কথা শুনিয়ে আসি। এই চল, আমি টিভি বন্ধ করব এখন। চল দেখি, তোকে তোর বাড়িতে দিয়ে আসি। এই বলে নমিতা দেবী তাকে জোর করে সেখান থেকে নিয়ে চলে যায়। নমিতা দেবী সেখানে গিয়ে দেখে কবিতার বাড়িতে অনেক বড় একটি এলসিডি টিভি আছে। সেটা দেখে নমিতা দেবীর খুব রাগ হয়। তাই সে বলে, বাহ বাহ বাহ, দারুণ। তাই বলি মেয়েটা এত বাজে হয়েছে কেন? এদিকে যাদের খাওয়ার টাকা জোটে না, তারাও আবার 30,000 টাকার দামি টিভি কিনে রেখেছে। একেই বলে ফুটানি। টিভি চালিয়ে চালিয়ে মেয়ের অভ্যাসটা খারাপ করে রেখেছে। এখন ইলেকট্রিক বাঁচানোর জন্য নিজেদের টিভিটা বন্ধ করে রেখেছে, আর মেয়েকে অন্য লোকের বাড়িতে টিভি দেখতে পাঠিয়েছে। আর এখন মেয়ে অন্য লোকের বাড়িতে গিয়ে ঝামেলা করছে। কেন, কি করেছে ও আপনার বাড়িতে গিয়ে? আর আমরা ওকে কখন থেকে খুঁজছি, আপনি ওকে কোথায় পেলেন? কোথায় আবার, সেই সকাল থেকে এখনো পর্যন্ত টিভি দেখছিল। আমি যদি ওকে জোর করে না নিয়ে আসতাম, তাহলে ও হয়তো সারা রাত ওখানেই থেকে যেত। আচ্ছা, আপনারা কি বলুন তো, যে মেয়েকে এরকম বাজে অভ্যাস করিয়েছেন? দিদি, আপনি ভুল ভাববেন না, আমরা ওকে ইচ্ছে করে এরকম করাইনি। কয়েক মাস আগেও ও ভালো ছিল, আর পড়াশোনাতে ওর খুব মন ছিল। কিন্তু সেদিন যখন অর্চনা দেবী তাকে পুরানো দিনের কথা বলতে থাকে। কয়েক মাস আগে তমালবাবুর বাড়িতে না ছিল টিভি আর না ছিল কোনো ঝামেলা। তমালবাবু অটো চালিয়ে যে টাকা ইনকাম করত, তা দিয়ে তাদের সংসার মোটামুটি ভাবে চলে যেত। এদিকে অর্চনা মেয়ের পড়াশোনা এবং অন্যান্য খরচ সামলাতে সে নিজেও লোকের বাড়িতে গিয়ে কাজ করত। এমনই একদিন সকালবেলা তমালবাবু তার কাজে চলে যায়। তখন অর্চনা দেখে যে কবিতার খুব জ্বর এসেছে, আর তাই সে যেখানে কাজ করত অর্থাৎ ববিতা দেবীকে ফোন করে বলে, হ্যালো দিদি, শুনছো? বলছি কি, আজকে আমি কাজে আসতে পারবো না। আসলে আমার মেয়ে কবিতার আজকে খুব শরীর খারাপ, ওর জ্বর এসেছে। ও, তাহলে তোরা সবাই সুস্থ থাক, আর আমি বাড়ির কাজ করে করে অসুস্থ হয়ে পড়ি, তাই তো? এই শোন, কাজে আসবি না তো? ঠিক আছে, তোকে আর কাজে আসতেও হবে না। কাল থেকে তুই অন্য জায়গায় কাজ খুঁজে নিবি। দিদি, এভাবে বলবেন না, আমি খুব অসহায়। এখন কাজটি ছেড়ে গেলে আমি খুব বিপদে পড়ব। আমার উপর দয়া করুন, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, এই তো না, এতক্ষণ ভালোভাবে বলছিলাম, হচ্ছিল না। ববিতা দেবীর কথা শুনে অর্চনা খুবই ভয় পেয়ে যায়, কারণ তাদের টাকার খুবই প্রয়োজন ছিল। অর্চনা কবিতাকে শরীর খারাপ অবস্থাতেই কাজের বাড়িতে নিয়ে যায়। এই, তোর কি দরকার ছিল তোর মেয়েকে এখানে আনার? ওকে ওষুধ খাইয়ে বাড়িতে রেখে আসলেই পারতিস। না দিদি, বাড়িতে দেখার মতো কেউ নেই, আর আজকে শরীর খারাপের জন্য ও স্কুলেও যেতে পারেনি, তাই আমি ওকে এখানে নিয়ে এলাম। আপনি চিন্তা করবেন না দিদি, আমি ওকে ওষুধ খাইয়ে নিয়েই এসেছি। হ্যাঁ, তাহলে ঠিক আছে, ওকে ড্রয়িং রুমে রেখে তুই কাজ করা শুরু করে দে। এমনিতেও অনেকটা দেরি হয়ে গেল, কি জানি বাবা আজকে তুই কখন কি করবি। অর্চনা তাড়াতাড়ি করে কবিতাকে ড্রয়িং রুমে রেখে নিজের কাজ শুরু করে দেয়। এদিকে ড্রয়িং রুমে টিভি চলছিল, যেখানে ববিতা দেবীর ছোট্ট মেয়ে টিভিতে কার্টুন দেখছিল। কবিতা তার শরীর খারাপের কথা ভুলে গিয়ে সে মন দিয়ে টিভি দেখতে শুরু করে। কিছুক্ষণ পর, এই যে কবিতা, আমার কাজ হয়ে গেছে, চল এবারে বাড়ি চল, অনেকটাই দেরি হয়ে গেল। হ্যাঁ মা, চলো,
মা, ওইটা কি গো? ওর মধ্যে মানুষগুলো কিভাবে ঢুকেছে? ওটার মধ্যে মানুষজন, গাছপালা, ঘরবাড়ি কিভাবে দেখা যাচ্ছে? ও, তুই টিভির কথা বলছিস? ওটাকে টিভি বলে মা। মা, তাহলে আমিও টিভি কিনবো। আমার টিভি দেখতে খুব ভালো লেগেছে। আমাকে টিভি কিনে দাও না মা। না রে মা, আমরা টিভি কিনতে পারবো না। টিভির অনেক দাম, আমাদের কাছে অত টাকা নেই রে মা। তাহলে আমি এখান থেকে যাব না, আমি টিভি দেখবো। আমাকে টিভি কিনে দিতে হবে। এ যা কান্নাকাটি করছে, আমার মান সম্মানটাই নষ্ট করে দেবে। আচ্ছা চল এখান থেকে, বাড়িতে গিয়ে তোর বাবাকে বলে টিভি কিনে দেব। এই বলে অর্চনা কবিতাকে সেখান থেকে নিয়ে চলে আসছিল। কবিতা বারে বারে টিভির দিকে তাকাচ্ছিল। অর্চনা তাকে বাড়িতে নিয়ে চলে আসে। বাড়িতে এসে অর্চনা তমালকে সমস্ত ঘটনা বলে। সবকিছু শোনার পর তমাল বলে, আচ্ছা ঠিক আছে, আমি টিভির দোকানে গিয়ে দেখছি টিভির দাম কত। আর তুমি ববিতা ম্যাডামকে বলে 1 মাসের টাকা অ্যাডভান্স চেয়ে নেবে। আর তাহলে হয়তো আমার কাছে যে টাকা আছে সেটা একসঙ্গে করলে হয়তো হয়ে যেতে পারে। হ্যাঁ তুমি ঠিকই বলছো, ম্যাডামও একই কথাই বলছিল, কিন্তু টিভির দাম বেশি হওয়ায় আমি তখন কিছু ভাবিনি। এখন তুমিও বলছো যখন, তাহলে দোকানে গিয়ে জিজ্ঞাসাই করবে। যদি পুরানো টিভি কম দামে পাওয়া যায় তাহলে তো খুব ভালো হবে। তমাল সেদিনই টিভির দোকানে গিয়ে পুরানো টিভির দাম জিজ্ঞাসা করে। পরের দিনই সব টাকা একসঙ্গে করে নিয়ে গিয়ে তমাল একটি কম দামি পুরানো টিভি কিনে বাড়িতে নিয়ে আসে। কিন্তু আজকে টিভির জন্য যে এত সমস্যা হবে সেটা তারা কখনোই চিন্তা করেনি। নমিতা দেবী একজন ডাক্তার ছিল, আর কবিতার টিভি দেখার ঘটনা এতক্ষণ ধরে সে মন দিয়েই শুনছিল। সবকিছু শোনার পর সে বলে, আচ্ছা তাহলে এই ব্যাপার। তা তোমাদের টিভি ঠিক আছে নাকি খারাপ হয়ে গেছে? হ্যাঁ দিদি, টিভি তো ঠিক আছে, কিন্তু ওর অভ্যাস খারাপ হয়ে গেছে বলে আমরা টিভি খারাপ বলে চালাচ্ছি। সেটার আর দরকার হবে না, এক কাজ করো, তুমি টিভিটা চালাও, আমি দেখছি কি করা যায়। নমিতা দেবীর কথা শুনে অর্চনা টিভিটা চালায়। তখন টিভিতে ডিসকভারি চ্যানেলের এপিসোড হচ্ছিল, আর কবিতা বাঘ, ভাল্লুক, পশু পাখি দেখে বেশ আনন্দ পাচ্ছিল। তাকে দেখে নমিতা দেবী বলে, তাহলে কবিতা মা, তোমার এগুলো দেখতে খুব ভালো লাগছে তাই তো? হ্যাঁ কাকিমা, আমার খুব ভালো লাগছে। আর জানো কাকিমা, আমার না টিভিতে পশু পাখি দেখতে খুব ভালো লাগে। বাঘ, ভাল্লুক অনেক কিছু দেখায়। বাঘ, ভাল্লুক, হরিণ, গন্ডার, অনেক কিছু। আচ্ছা তাহলে তোমাকে এই টিভির নানান রকম পশু পাখি, ঘর বাড়ি, জমি, ক্ষেতগুলোকে যদি সামনাসামনি দেখানো যায় তাহলে কেমন লাগবে? হ্যাঁ খুব ভালো লাগবে, তাহলে তো অনেক মজা হবে। কবিতার কথা শুনে নমিতা দেবী আসল ব্যাপারটি বুঝতে পারে। সে তমাল বাবুকে কবিতাকে নিয়ে চিড়িয়াখানায় যেতে বলে। তমাল বাবু নমিতার কথা অনুযায়ী তাকে পরের দিনই চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে যায়। বাড়ি ফেরার সময় তাকে তাদের পুরো গ্রাম ঘুরিয়ে জমি, ক্ষেত, মাঠ, ঘাট দেখায়। এগুলো দেখে কবিতার খুবই ভালো লাগে। তারপর থেকে কবিতা আর বেশি টিভি দেখে না। এখন তাদের গ্রামে তার বেশ কয়েকটি বন্ধুও হয়েছিল। সে সারাদিন তাদের সঙ্গেই খেলতো এবং স্কুলে যাওয়ার সময় তাদের সঙ্গে স্কুলে যেত। এভাবেই কবিতা আবারও স্কুলে ভালো রেজাল্ট করে।